সার্জিস তাদের পালানোর পথ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তো সেখানে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে নিজেরাও প্রেসে বলেছেন যে তাদেরকে পালাতে হবে না, পালানোর বাস্তবতা নাই, আমাদের পরিবার এখানেই থাকে, আমরা আগের আমলেও ছিলাম, এখনো থাকবো, এত বয়স হয়ে গেছে, পালানোর এই বাস্তবতা তৈরি হবে না, এরকম বিভিন্ন রেসপন্স করেছেন। প্রশ্ন হচ্ছে যে এই পালানোর প্রশ্নটা কেন আসতেছে, সেফ এক্সিটের কোশ্চেনটা বারবার কেন আসতেছে, এবং এটা আমাদের পলিটিক্সে কিন্তু নতুন আসে নাই, এর আগেও আসছে। 1/11-এর সময় মনে আছে যে হাসিনা যখন জেল থেকে বের হয়ে ফিরে আসলো, বিদেশে গিয়ে আবার ফিরে আসলো, তখন কিন্তু সে এসে বলেছিল যে 1/11-এর সরকারের যারা দায়িত্বে আছে তাদের সবাইকে সে ক্ষমা করে দেবে, সেফ এক্সিট দিয়ে দিবে, যা যা করার সব করে দেবে। তো সেরকম বহু আলোচনা আমরা বহুবার দেখেছি এবং আওয়ামী লীগ এটা কিন্তু করেছে। তখনকার 1/11-এর কুশীলব যারা ছিল, পার্টিকুলারলি মঈন আহমেদ, তাকে সেফ প্যাসেজ দিয়েছে। এরপর আরেকটা ক্রিমিনাল ছিল আপনার রক্ষী বাহিনীর মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল ছিল, এবং খালেদা জিয়ার সমর্থন ভাইয়েরা এরকম বন্ধু ব্যাচমেট এরকম আত্মীয়স্বজন আছে। বিএনপি সরকার এই মঈন আহমেদ, মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীর মতো এই ক্রিমিনাল গ্যাংকে সুপারসিড করে অনেক নিচ থেকে উঠায় আনা জেনারেল বানাইছে, বড় বড় দায়িত্ব দিচ্ছে শুধুমাত্র তার এলাকার লোক হওয়ার কারণে, এবং তারাই তাদের জীবনে সবচেয়ে বড় বেইমানিগুলো করেছে আর কি। তো সেই জায়গাতে সেফ এক্সিট আওয়ামী লীগের লোকরা কিন্তু দিয়েছে এই ক্রিমিনালগুলোকে, এবং দেখেন কিভাবে দিয়েছে। এই যে মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, এই যে ফেক জেনারেল, এই লোকটা জাতীয় পার্টির ব্যানারে এমপি হয়েছে, সে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর ছিল, রেস্টুরেন্ট ব্যবসা, আদম ব্যবসা থেকে শুরু করে শত শত কোটি টাকা লুটপাট বাণিজ্য সবই করেছে এই লোক। অর্থাৎ সেফ এক্সিট কিন্তু ছিল আওয়ামী লীগের আমলে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় নাই। এবং একইভাবে দেখলাম যে এনসিপি নেতৃবৃন্দ এই কথাটা বলবার আগেই বাংলাদেশের আমলাদের, আমাদের ব্যুরোক্রেসির একটা প্রোগ্রাম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের, সেখানে দেখলাম যে বিএনপির যিনি পিএস ছিলেন, খালেদা জিয়ার পিএস এখনো আছে, বিএম সাত্তার সাহেব, উনি প্রকাশ্যে বললেন যে 8 জন অ্যাডভাইজারের ব্যাপারে তাদের কাছে নথিপত্র আছে, এটা প্রকাশ করা হবে, এই ধরনের হুমকি দিলেন। এবং যদি এগুলো এখন প্রকাশ করা হয়নি আর কি, এটা ডিসেম্বরের মধ্যে নাকি সব প্রকাশিত হবে। তো এই রকম বাস্তবতায় আমাদের সেনাপ্রধানের ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে, আর্মড ফোর্সেসের যারা দায়িত্বে আছেন, 3 বন্ধু 3 বাহিনীর প্রধান, তো ওনাদেরও সেফ এক্সিট নিয়ে আলোচনা হচ্ছে, যে কারণে বিএনপি নেতৃবৃন্দদের সাথে ওনাদের খুব বেশি ওঠা বসা আছে, চলাফেরা আছে। ওনাদের মধ্যে কেন এই আননেসেসারি ভয়গুলো কাজ করতেছে এটা আমাদের কাছে পরিষ্কার না আর কি, যে কেন ওনারা এটা বোধ করছেন। তো এই সেফ এক্সিটের আলোচনাতে আমার কাছে মনে হয়েছে নাহিদ সার্জিসের জায়গা থেকে বিষয়টা হচ্ছে আসলে ফ্রাস্ট্রেশনের জায়গা, যে গণ অভ্যুত্থানের পরে যাদেরকে তারা এত আশা ভরসা আস্থা নিয়ে দায়িত্ব অর্পণ করেছিল, তারা আসলে কতটুকু পারফর্ম করছে, কতটুকু ডেলিভার করতেছে। অধিকাংশ উপদেষ্টাদের আসলে পারফরমেন্স খুবই বিলো এক্সপেকটেশন। গতকালকে দেখলাম একজন উপদেষ্টার মন্ত্রণালয় থেকে সেনা কল্যাণ সংস্থাকে 550 কোটি টাকার কাজ দিয়ে দেওয়া বলছে, কাজ দিয়ে দিয়েছে আর কি। এটা ভেটিং করা, যে এই ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে গেলে যে এটা খুব অন্যায় হবে ব্যাপারটা এরকম না, এটা যে টেন্ডারিং করা যেত না ব্যাপারটা তাও না, কিন্তু রাষ্ট্র কেন এটা ডিসিশন নিল সেরকম কোনো জিনিস আমরা জানি না। আমরা দেখলাম যে মন্ত্রণালয় থেকে 550 কোটি টাকার একটা কাজ সেনা কল্যাণকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেনা কল্যাণকে অথবা আর্মির কর্পোরেশনকে দেওয়া আদৌ ব্যবসা বাণিজ্য ঠিক কিনা ভিন্ন আলোচনা, ওখানে যাচ্ছি না। তো এইরকম বহু উপদেষ্টা দেখতেছি গোপনে টোপনে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করা, সম্পর্ক রাখার কাজ করছে। অতএব সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো বারবার ফিরে আসতেছে যে আসলে এই উপদেষ্টাদের অনেকের ভিতরে এই ভয়টা কাজ করতেছে কিনা, যারা বোধ করতেছে তারা কিছু দুষ্টামি করেছে, যারা বোধ করতেছে তারা কিছু কিছু অন্যায্য কাজ করেছে, যারা বোধ করতেছে যে তাদের বন্ধু বান্ধবের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য লুক আফটার করবার দায়িত্ব তাদের পরিবারের কোনো না কোনোভাবে নেওয়া হয় নাই, ঠিক হয় নাই, সেই বিষয়গুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী আমলের অলিগার্কদের, ক্রিমিনাল গ্যাংদের টাকা পয়সা সম্পত্তি দেখাশোনার ব্যাপার কি শুধু উপদেষ্টাদের? এটা রাজনৈতিক দলের নেতারা করছে না? এসালামের টাকা, বসুন্ধরার টাকা কি বিভিন্ন রাজনৈতিক দল খাচ্ছে না? তাদের ব্যবসা বাণিজ্য কি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখভাল করছে না?
অতএব সেই জায়গাতে কিন্তু রাজনৈতিক দলগুলোও কিন্তু এটা প্রভাব মুক্ত না। অতএব সেই জায়গায় সেফ এক্সিটের আলোচনাটা যেন শুধুমাত্র উপদেষ্টা কেন্দ্রিক না হয়। তো সেই জায়গাতে আমরা আসলে কি চাই? আমরা চাই যে উপদেষ্টারা যারা দায়িত্ব নিয়েছেন তারা তাদের 1 বছরের আমলনামা প্রকাশ করেন যে আসলে আপনারা এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা যেটা পেয়েছেন এই বাস্তবতায় আসলে আপনারা কি করেছেন, কি করতে পেরেছেন, কতটুকু করতে পারেন নাই, কেন পারেন নাই, সেগুলো খোলামেলা বলেন, আলাপ করেন। আপনারা এই সুশীল সমাজের সদস্যরা বিএনপি আওয়ামী লীগের রাজনীতিবিদদের কে সম্পদের হিসাব দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া, নির্বাচন কমিশনকে আরো বেশি জবাবদিহিতামূলক করা, এগুলো নিয়ে তো প্রচুর কথা বলেছেন, সভা সেমিনার করেছেন। আপনারা কেন আসার পরের দিন 1 সপ্তাহের ভিতরে আপনাদের সম্পদের হিসাব দিলেন না, রাষ্ট্রের কাছে জমা দিলেন না? 1 বছর পরে কেন দিলেন না যে কয় টাকা বাড়লো, কয় টাকা কমলো? কেন আপনারা এই আপনাদের কাজের পারফরমেন্সে ডিপার্টমেন্টগুলোর আমলনামার খতিয়ান দিলেন না? এই কথাটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমি বহুবার বলেছি, একাধিকবার বলেছি, এবং এইটা প্রেসে বলবার পরে একমাত্র ব্যক্তি যার ব্যাপারে আমি জানি সেটা হচ্ছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওনার কাজের আমলনামা একটা দিয়েছেন, যিনি কি কি কাজ এখন পর্যন্ত করেছেন, কোনটা করবার চেষ্টা করছেন, কোনটা করবার পরিকল্পনা আছে, একটা বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবং এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ দিয়েছি। কিন্তু বাকিরা কেন করলেন না? এবং অধিকাংশ উপদেষ্টা ফেস করেন না। তারা আসলে মানে কি দায়িত্ব পালন করছেন, তাদের জবাবদিহিতা কোথায়? তাদের কোনো না কোনো ফর্মেতে অ্যাকাউন্টেবল থাকতে হবে, যে আপনি মাসেও একটা ব্রিফিং করেন না যে এই মাসে আপনি কি করলেন, কি করলেন না। আন্দোলন হইতেছে, এখানে আমরা দেখলাম যে এর আগে আমরা তথ্য আপাদের 72 দিনের অবস্থান কর্মসূচি দেখলাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমস্যাটা সমাধান করতে পারে নাই। ভুজুং ভাজুং হাবি জাবি হাঙ্কি বাঙ্কি করিডরে এই করে করতেছি, করে দিচ্ছি, এই যে পুরো একটা বাটপা সচিব, পিডি, ডিপিডি, এই যে পুরো একটা আওয়ামী গ্যাং জমা হয়েছে এটার পাশে, এইগুলো আবার এখন এডিশনাল সেক্রেটারি হতে চায়, সচিব হইতে চায়। এই পুরো গ্যাং নিয়ে মাননীয় উপদেষ্টার কোনো মাথা ব্যথা নাই, তিনি এই গ্যাং পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন না। এই গ্যাংয়ের অনেকের ব্যাপারে দুদকে অভিযোগ জমা পড়েছে, মহিলা সংস্থা, তাদের যারা সিইও আছে, নির্বাহী কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত চলতেছে। এই পুরো গ্যাং কিন্তু কোনো না কোনো ফর্মে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ঠিক একইভাবে দেখলাম মন্ত্রণালয় কাজটা করতে সিরিয়ালি ফেল করেছে। এরপরে দেখলাম যে শিক্ষকরা আন্দোলন করতেছে, মাদ্রাসার টিচাররা যারা আছেন, ইবতদায়ী কি প্রাইমারি স্কুলের স্ট্যাটাস তারা চাচ্ছে, শিক্ষকদের যারা ন্যাশনাল যে টিচারদের রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে প্রচুর অনিয়ম হয়েছে, ভাইভাতে অনিয়ম হয়েছে। তারা বোধ করছে এখানে হাজার হাজার লোকদেরকে অন্যায্যভাবে ভাইভা থেকে বঞ্চিত করা হয়েছে এবং চাকরি দেওয়া হচ্ছে না। তারা এখানে 42-43 দিন ধরে প্রেস ক্লাবে আমরণ অনশন কর্মসূচি করতেছে। এর ভিতরে অন্য শিক্ষকদের কিছু দাবি দেওয়া আছে, যে ছুটি বাড়ানো, তারপরে হচ্ছে সুযোগ সুবিধা বাড়ানো, তাদের উপরে আবার পুলিশ লাঠিচার্জ করছে। তো এই যে ইস্যুগুলো অ্যাড্রেস করা, 35+ আন্দোলন যারা করছে, চাকরিতে 35 বছরকে বাড়ানো ন্যূনতম, করোনার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই 3 বছরের একটা ব্যাচকে একটা সুযোগ দেওয়া, একটা ইমিউনিটি দেওয়া, সেই প্রত্যেকটা আন্দোলনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিনিস্ট্রি এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে পেশাদারিত্ব দেখানো দরকার ছিল সেটা করতে পারেন নাই। তাই আমরা কোনো না কোনো ফর্মেটে তাদের জবাবদিহিতা চাই, এবং এই জবাবদিহিতার একটা বড় জায়গা হচ্ছে তাদের মান্থলি ব্রিফিং করা, জনগণের মুখোমুখি হওয়া, প্রেসের মুখোমুখি হওয়া, টকশোতে যাওয়া, তাদের পারফরমেন্স রিপোর্টিংটা যেন করা যায়। এই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ঘাটতি আছে। এই জন্য সেফ এক্সিটের আলোচনাটা বারবার এই কারণে আসছে, কারণ কোনো না কোনো ফর্মে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে আগামীতে, এইটা থেকে মুক্তি নাই। অতএব সেই জায়গায় খোলামেলা হয়ে যান আপনারা। কারণ যারা দুর্নীতি যদি কেউ করে থাকেন, কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আমরা শুনতেছি বিভিন্ন জায়গায়, তাহলে কোনো না কোনো ফর্মে এগুলো প্রকাশ্যে আসবে। কারণ এটা থেকে তো আলটিমেটলি আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি অন্যায্য কোনো সুবিধা দিয়ে থাকেন কোনো কোম্পানিকে, সেটা মুখোমুখি হতে হবে আপনাকে। আপনি যদি ন্যায্যতার সাথে ইস্যুগুলোকে হ্যান্ডেল না করেন, যে সকল আমলাদের কারণে করা যায় নাই, সেগুলোকে জবাবদিহিতার অধীনে আসতে হবে। তো সব মিলিয়ে হচ্ছে আমরা বোধ করছি যে এই সেফ এক্সিটের আলোচনাটা ওইখানে প্রত্যাশা, হতাশা এবং জবাবদিহিতা, স্বচ্ছতার জায়গা থেকে, যেটা পুরোটা মিলে হচ্ছে গুড গভর্নেন্স, সুশাসন। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এতটুকু আশা করতেই পারি, কারণ আপনারা ভোট ছাড়া, নির্বাচন ছাড়া আল্লাহর রাস্তায় উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী মিনিস্টার হয়েছেন, তো আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে কোনো না কোনো ফর্মে। এটা তো আমাদের পাবলিক অ্যাকাউন্টেবিলিটির জায়গা। তো সেটা আমরা দেখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি প্রত্যেক উপদেষ্টার আমলনামার খতিয়ানটা পাবলিক করেন, আমরা সবাই যেন জানতে পারি যে তারা
তারা কি করেছে, কি করতে পারে নাই, সফলতা ব্যর্থতা পুরোটা মিলায়। ধন্যবাদ। সম্প্রতি দেখলেন যে জাতীয় পার্টির অফিসের সামনে তাদের একটা কর্মী সমাবেশ ছিল বলে তারা দাবি করেছে এবং সেখানে একটু ছই ঝঞ্ঝাট হলো একটা পর্যায়ে। আমি ওটার পাশ দিয়ে কিছুক্ষণ আগে মাত্র সিএনজিতে আসলাম, প্রচুর পুলিশের উপস্থিতি দেখেছি। মনে হচ্ছিল যে অতি নিরাপত্তা বলয়ের ভিতরে, বেষ্টনীর ভিতরে তারা নিরাপদে প্রোগ্রামাদি করছেন আর কি। তো পরে তো দেখলাম যে পরবর্তীতে পুলিশের হাতে ধাওয়া পাল্টা দেওয়া এবং প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে। তো যারা সাংবাদিক ছিলেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কি হয়েছে। তো ওখানে যেটা জানলাম সেটা হচ্ছে জাতীয় পার্টির তো আসলে লোকজন নাই। যেটা হয়েছে যে পতিত সরকারের ছাত্রলীগ, যুবলীগের যারা স্থানীয় কর্মী টর্মী ছিল, এদের একটা বিশাল অংশের এখানে সমাবেশ জমেছে এবং সারা দেশে এটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একটা পতিত অংশ, তারা এই যেখানে যেখানে জাতীয় পার্টি অপারেট করতে পারে, যেহেতু তারা অফিস টফিস এখনো খুলতে পারে, তাদের নেতারা এখনো ফ্রিলি চলাচল করতেছে, টকশো করে বেড়াচ্ছে, তাদেরকে এখনো জেলে নেওয়া হয় নাই, জেলে যেতে হচ্ছে না। তো এই কারণে অনেকেই এখন জাতীয় পার্টির শেল্টারে, আশ্রয়ে আসবার অথবা থাকবার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নাকি এই সমাবেশ করবার কোনো অনুমতি ছিল না, রাস্তা বন্ধ করে তারা এটা করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, এটা যখন অভিযোগ এসছে পুলিশের কাছে যে আপনাদের এখানে প্রচুর ছাত্রলীগ, যুবলীগের লোকজন আছে, তাদেরকে দিয়ে আপনারা প্রোগ্রাম করতে পারেন না, এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে একটা সার্টেন টাইমের পরে যেন তারা চলে যায় প্রোগ্রাম স্থল থেকে, কিন্তু সেটা তারা মানে নাই। তো এর পরবর্তীতে যা হয়, আলটিমেটলি পুলিশ হার্ডলাইনে চলে গেছে এবং প্রোগ্রাম বাতিল করতে বাধ্য করা হয়েছে, পণ্ড করে দিয়েছে। তো এইটা একটা ঘটনা। দ্বিতীয়ত একটা ঘটনা হচ্ছে, তার কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, রাতের ভোটের এমপি, তারপরে হচ্ছে ডামি নির্বাচনের এমপি মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাহেবের বাসায় 3 নর্ডিক কান্ট্রি রাষ্ট্রদূতের একটা মিটিং হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধওয়ালা ভালো মানুষ 1-2 জনকে ধরতে হয়, তাহলে সাবের হোসেন চৌধুরীকে নিঃসন্দেহে ধরতে হবে। কিন্তু গত 16-17 বছরের এই বাকশালী সাম্রাজ্যের এবং দিল্লির আধিপত্যবাদের যে রাজনীতি, সেই রাজনীতির তিনি বেনিফিশিয়ারি। তিনি এই নির্বাচন ছাড়া ডামি একতরফা রাতের ভোটে সে ভোট করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এবং একটা সরকারে যত সুযোগ সুবিধা নেবার সুযোগ থাকে সেটা তিনি নিয়েছেন, এবং এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন, প্রতিবাদ করেছেন বলে আমরা দেখি নাই আর কি। এখন এইটা নিউজ আসছে, ঘটনাটা সত্য কিনা এটার ব্যাপারে কোনো জায়গা থেকে খুব সলিড কথা বলে নাই আর কি। এটা নিয়ে আমরা বারবার বলেছি যে এই তথ্যটা আসলে ডাবল চেক করা যেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 জন রাষ্ট্রদূতকে সিম্পলি চায়ের দাওয়াত দেওয়া দরকার, ডেকে জিজ্ঞেস করা দরকার যে আসলে এটা সত্য কিনা, ঘটনা কিনা, এবং সেটা ওনারা কোন ক্যাপাসিটিতে ওনার সাথে দেখা করেছেন। এবং সাবের হোসেন চৌধুরী একজন প্রমিনেন্ট বিজনেসম্যান, উনি কি ব্যবসায়িক ক্যাপাসিটিতে দেখা করেছে, আওয়ামী লীগ নেতা হিসেবে দেখা করেছেন, না উনি সিম্পলি ব্যক্তিগত পার্সোনাল ফ্রেন্ড হিসেবে, একজন প্রাইভেট সিটিজেন হিসেবে দেখা করেছেন, সেই বিষয়ে তারা জিজ্ঞেস করতে পারে যদি আদৌ ঘটনাটা সত্য হয়ে থাকে। তো সেই বাস্তবতায় আমরা দেখছি যে এই যে আওয়ামী লীগের নেতাদের সাথে বিদেশিদের বৈঠক চলতেছে, গোপনে, প্রকাশ্যে, সেমি গোপনে, এবং জাতীয় পার্টিকে মোটামুটি মোটা দাগে কাজকর্ম করবার সুযোগ দেওয়া, জাতীয় পার্টির এক মালিকানাধীন 1-2 টেলিভিশন চ্যানেলও কিন্তু এখনো ফাংশনাল আছে, যারা একজন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আছে, আরেকজন জাতীয় পার্টির এমপি ছিলেন, গত বছরও 2400 ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো সেই জায়গা থেকে সরকার একটু স্পেস দিচ্ছে জাতীয় পার্টিকে। মোটা দাগে এগুলো আসলে কিসের বার্তা? মোটা দাগে এগুলোর বার্তা হচ্ছে যে কোনো না কোনো ফর্মে দিল্লির এ টিম অথবা বি টিমকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রাখা, বাঁচিয়ে রাখা। এখন প্রশ্ন হচ্ছে সেটা আসলে সম্ভব কিনা প্র্যাকটিক্যালি। আমরা বোধ করছি যে না। আমরা সারা দেশে ঘুরে যেই জনমত দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকাতে, প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, যে কোনোভাবেই পতিত স্বৈরাচারকে ফেরত আনা এবং ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যানারে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুনর্বাসন করা, সেই প্রচেষ্টাটা কোনোভাবে সফল হবে না। প্র্যাকটিক্যালি এটা কখনো পসিবল হবে না। অতএব সেই জায়গাতে, এবং আমাদের যারা বিদেশি বন্ধুরা আছেন, অংশীজনরা আছেন, ওনারা প্রায় আমাদেরকে এই বিষয়টা জিজ্ঞেস করেন যে
নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি অংশগ্রহণ করবার ব্যাপারে আমাদের মতামত কি। তো সেখানে আমরা আমাদের মতামত খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে গণ অভ্যুত্থানের যে পরাজিত শক্তি, যারা গত 16-17 বছর ধরে গণতন্ত্রকে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছে, গণহত্যার পর গণহত্যা করেছে এবং এখন পর্যন্ত তারা ক্ষমা চায় নাই, তাদের নির্বাচন রাজনীতি করবার কোনো অধিকার থাকতে পারে না। বাট এইটা আমরা কোনোভাবে নির্বাহী আদেশ দিয়ে এই নিষেধাজ্ঞাটা আরোপ করতে চাই না। এটা চাই আমরা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই আকাঙ্ক্ষার জায়গাটা আসুক। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের যে পুরো ক্রিমিনাল গ্যাং ছিল, সামরিক বেসামরিক বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিচারিক প্রক্রিয়া চলমান আছে। এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি করবার অধিকার, নির্বাচন করবার অধিকার থাকবে কিনা সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রশ্নের জবাব আসবে। এবং আমরা চাই এই প্রশ্নের রিজলভ ওখান থেকেই হতে হবে। আমরা কোনোভাবেই চাই না যে মানে আইন নিজের হাতে তুলে নেবার বাস্তবতাটা তৈরি হোক, আবার ইকুয়ালি অন্তর্বর্তীকালীন সরকার অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন নিজের হাতে তুলে নেবার মতো কোনো অবস্থা তৈরি করুক। অতএব বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং গণ অভ্যুত্থানে গণহত্যার সাথে যারা জড়িত সেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দলকে যেন সাফিসিয়েন্টলি জবাবদিহিতার আওতায় আনা হয়, আমরা সেটা চাই। আর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর সাকসেস ফেইলিউরের একটা জায়গা কিন্তু এখানে আছে। জাতীয় পার্টির এখানে প্রোগ্রাম করার অনুমতি নাই। জাতীয় পার্টি এখানে একটা মঞ্চ করতেছে, এখানে চেয়ার টেবিল পেতে বসে আছে, মানে লোকজন আসতেছে, খিচুড়ি বিচের বিরিয়ানি পাক হইছে এখানে। এই পুরো প্রসেসকে গোয়েন্দা সংস্থা আসলে টের পায় নাই, তারা কি আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করে নাই? তাহলে এটা প্রিএমটিভলি কেন এটাকে হল্ট করবার জন্য চেষ্টা করা হইল না? কেন এইটা এতদূর পর্যন্ত গড়াইলো, যেখানে লাঠিচার্জ করতে হয়েছে, সাউন্ড গ্রেনেড মারতে হয়েছে, এই দৌড়াদৌড়ি ধাওয়া পাল্টা ধাওয়াতে যেতে হয়েছে, এতদূর পর্যন্ত গেল কেন? ঠিক একইভাবে এরকম বহু ঘটনাগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, যেখানে এই গোয়েন্দা সংস্থার ফেইলিওরটাকে সিরিয়াসলি রিভাইজ করা দরকার, যে আসলে এটা কি জেনুইন জায়গা, না আসলে এটা একটা আরোপিত জায়গা, না এটা সিম্পলি হতে দেয়া হচ্ছে সিম্পলি ক্যাওয়াসটা তৈরি করবার জন্য। ইভেন এটাও দেখেছি যে আমাদেরকে দুজন সাংবাদিক বলেছে যে দু একটা ককটেল বিস্ফোরণ করেছে, প্রোগ্রামে থাকা লোকজনই করেছে। এখন এটাই কি এসালম হাসিনার মিটিংয়ে নির্বাচনের আগে যে রাষ্ট্রে অরাজকতা তৈরি করবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ কিনা, যেটা আসলে নিজেদের মধ্য থেকে নিজেরা করতেছে? এই নির্বাচনী আলাপটা, অন্তর্ভুক্তিমূলক আলাপটা নিয়ে আসা কোনো না কোনো ফর্মে যেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি থাকে নির্বাচনে, সেটার জন্য। অতএব প্রত্যেকটা দিক যেন আমরা নজরে রাখি এবং খেয়াল রাখি। বটম লাইন হচ্ছে নির্বাচন করবে শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা, তাদেরই শুধু রাজনীতি করবার অধিকার আছে। গুম খুনের সাথে যারা ভাগিদার, অংশীদার গত 16 বছরে